শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখতেছেন দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি বৃহত্তম দেশ যার নাম ব্রাজিল এর ম্যাপ। এই ব্রাজিল দেশটার আয়তন 85 লক্ষ বর্গ কিলোমিটার এর ও বেশি। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে প্রায় 60টা বাংলাদেশের আয়তনের সমান হবে এই ব্রাজিল দেশটি। ব্রাজিলের লোকসংখ্যা মাত্র 21 কোটির কিছু বেশি, কিন্তু বাংলাদেশের লোকসংখ্যা যেখানে 17 কোটি, কিন্তু বাংলাদেশেরই 60 গুণ বড় যে দেশটি, তার লোকসংখ্যা মাত্র 21 কোটি, অর্থাৎ বাংলাদেশের চেয়ে মাত্র 4 কোটি বেশি। বন্ধুরা, অর্থনৈতিক দিক থেকে ব্রাজিলের অবস্থান বিশ্বে 10ম, আর ক্রয় ক্ষমতার দিক থেকে যদি ব্রাজিলের জাতীয় উৎপাদন দেখেন তাহলে এর অবস্থান বিশ্বে 8ম। অপরদিকে বাংলাদেশের জিডিপি হচ্ছে 34তম অবস্থানে, কিন্তু ক্রয় ক্ষমতার দিক থেকে যদি আপনি জিডিপি দেখেন তাহলে বাংলাদেশের অবস্থান 26তম স্থানে আছে। তো যাই হোক, এখন কথা হলো যে ব্রাজিলে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি আছে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন। আমরা সামনে একটা ভিডিও দেখব যে বাংলাদেশি এক ভাই ব্রাজিলের সাও পাওলো রাজ্যে উনি রেস্টুরেন্ট খুলেছেন। বন্ধুরা, সাও পাওলোতে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস। বন্ধুরা, সবচেয়ে বড় সুখবর হলো যে ব্রাজিলে যদি কেউ গিয়ে থাকতে চান তাহলে সহজেই থাকতে পারবেন। ব্রাজিলে সহজ রাজনৈতিক আশ্রয় দেয়, কোনো সমস্যাই হয় না। আর কেউ যদি ব্রাজিলের আশেপাশের কোনো দেশের পর্যটন ভিসায় ঢুকে যান তাহলে সেখান থেকেও ব্রাজিলে সহজেই আপনারা যেতে পারেন। ব্রাজিলে বাংলাদেশিদের প্রবেশ করতে হলে বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশের ভিতরে ব্রাজিলে যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে যেতে হবে। আর ব্রাজিলের লোকেরা বাংলাদেশে আসতে হলে তাদেরও ব্রাজিলে যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে সেখান থেকে ভিসা নিয়ে আসতে হয়। বাংলাদেশ সরকারের উচিত ব্রাজিলের নাগরিকদের জন্য এই প্রথাটা বাতিল করা, যাতে করে ব্রাজিলের লোকেরা সহজেই বাংলাদেশের ভিতরে বিনা ভিসায় প্রবেশ করতে পারেন, পর্যটনের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য। কারণ ব্রাজিল হলো একটি বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশের তুলনায়, যেখানে ব্রাজিল বাংলাদেশিদেরকে সহজেই আশ্রয় দিয়ে থাকে। সেখানে ব্রাজিলের নাগরিকদের জন্য বাংলাদেশ সরকারের উচিত একটি বিশেষ ব্যবস্থা চালু করা, অর্থাৎ বিনা ভিসায় বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া এবং তাদের থাকার, চাকরি করার, ব্যবসা করার অধিকার দেওয়া। এর ফলে ব্রাজিলের জনগণ বাংলাদেশের প্রতি খুশি হবে। ব্রাজিলের ভিতরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ব্রাজিল বাংলাদেশিদেরকে বিনা ভিসায় বা অনারেবল সুযোগ না দিক, তাতে সমস্যা নাই। ব্রাজিলের তুলনায় বাংলাদেশ অনেক ছোট একটি দেশ, কিন্তু ব্রাজিল তো বাংলাদেশিদেরকে সহজে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাই না? বন্ধুরা, দেখেন, বলিভিয়া, ইকুয়েডরের নাগরিকরা কিন্তু বাংলাদেশে অনারেবল ভিসায় ঢুকতে পারে, কিন্তু ব্রাজিলের নাগরিকরা বাংলাদেশের ভিতরে অনঅ্যারাইভেল ভিসায় ঢুকতে পারে না, যেখানে ব্রাজিলের ভিতরে আছে 21 কোটির বেশি লোকসংখ্যা। ব্রাজিলের নাগরিকদের যদি অনঅ্যারাইভেল সুযোগ দেওয়া হয় বাংলাদেশে ঢোকার ক্ষেত্রে, তাহলে বাংলাদেশের পর্যটন ব্যবস্থার উন্নতি হবে। বাংলাদেশের সরকারি লোকেরা কি জন্য এটা বুঝেন না, আমার বুঝে আসে না। বলিভিয়া, ইকুয়েডর, গায়ানা, এই সমস্ত দেশ আমাদের অনঅ্যারাইভেল সুযোগ দিয়েছে, তাদেরকেও আমরা অনঅ্যারাইভেল সুযোগ দিতেছি, কিন্তু ব্রাজিল আমাদের অনঅ্যারাইভেল সুযোগ দেয় নাই বলে আমরা ব্রাজিলকে
যে অনারেবল সুযোগটা দিব না, এটা ঠিক না। ব্রাজিলের জন্য অবিলম্বে বিশেষ সুযোগের ব্যবস্থা করা উচিত বর্তমান বাংলাদেশ সরকারের। তো বন্ধুরা, আমরা সামনে একটা ভিডিও দেখি। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এক বাংলাদেশি ভাই মকবুল চৌধুরী হিরণ, যার নাম, উনি গিয়েছেন ব্রাজিলে। তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আমরা দেখব। যাই হোক, আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পরে রেস্টুরেন্টে আছে অনেক কর্মচারী আছে, অনেক লোক কাজ করে। তা আমাদের রেস্টুরেন্টের যে কর্ণধার, ভাইয়ের নাম নাকি জামাল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তা চলেন জামাল ভাই, দেখি আপনার সাথে একটু কথা বলি। আপনি এই সাও পাওলোতে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করলেন, কি দিয়ে কি চিন্তা ভাবনা করে আপনি শুরু করলেন, আপনার কাছে একটু শুনি। কামাল ভাই, এই না, এটা মাইক্রোফোন। আচ্ছা, এই সে আমাদের জামাল ভাই, এই রেস্টুরেন্টের কর্ণধার। আজকে 3 দিন যাবত এই রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করে হাতে রেখে দিয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছি। তো এখানকার খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে। দিনে আমি পার্সেল নিয়েও গেছিলাম আর খাইছি, সাথে সামোসা, সিঙ্গারা, সব কিছু বিক্রি করি। আচ্ছা জামাল ভাই, আপনার পরিচয়টা যদি আমাদের একটু দিতেন, ভিউয়ার্সের দিতেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল হোসেন। আমার বাড়ি বাংলাদেশ চট্টগ্রাম সাতখানিয়ায়। চট্টগ্রামের সাতখানিয়াতে অবস্থিত আমার বাড়ি। আমি মূলত এখানে আসছি 2012 সালের লাস্টের দিকে। আসার পরে প্রথমে অনেক কাজ করছি রাস্তায় ঘাটে। এখানে যারা প্রথম সবাই করছে বেশার 2012 সালে আপনি আসছেন? লাস্টের দিকে আসছি। আইসা কি আপনি অনেক স্ট্রাগল করছেন? হ্যাঁ, প্রথম আপনি কি বিষয়ে আসছিলেন এখানে? বিষয় বলতে আমরা ওই বলবিয়ার আসে, তো বলবিয়ার থেকে এখানে বলবিয়াতে, তারপর এখানে চলে আসছেন। আর এখানে আসার পরে কি লিগেল হয়ে গেছে? এখানে আসার পরে লিগেল হওয়া যায়। আর এখন আপনার বর্তমানে স্ট্যাটাস কি এখানকার? আমার বর্তমান আমি হোল্ডারটা নিয়ে আসি। গ্রিন কার্ড হোল্ডার না পাসপোর্ট? আছে, গ্রিন কার্ড হোল্ডার। আপনি গ্রিন কার্ড হোল্ডার। কয় বছরের? ওটা 10 বছরের। আর 10 বছর, আচ্ছা, বেশ ভালো কথা। এখন তো যাক শুনলাম, এটা শুনে খুব খুশি হলাম। আপনি একজন গ্রিন কার্ড হোল্ডার, ব্রাজিলের একজন লোকজন পাইলাম, ভালো লাগলো। আচ্ছা, এই রেস্টুরেন্ট ব্যবসাটা আপনি কিভাবে চিন্তা ভাবনা করলেন? কিভাবে শুরু করার চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসে? শুরু করতে আসলে আমি আসার পর থেকে বিভিন্ন কাজ করছি, দোকান দিয়েছিলাম ছোটোখাটো, আবার মেলা করছি, ডিস্ট্রিক্ট ভিত্তিক মেলা। এখানে অনেক কাজ করার পরে ভালো মন্দে গেছিল আর কি। এই যাওয়ার পরে মোটামুটি লসটা বেশি হতো সবসময় ব্যবসার মধ্যে। এর থেকে হঠাৎ করে চিন্তা করলাম, আমরা এখানে কিছু বাঙালি দোকান দিয়েছি, নতুন নতুন দোকান দেওয়ার পরে হালাল খানাটা পাওয়া যায় না এখানে। মানে হালাল খাবার পাওয়া যায় না? পাওয়া যায় না। ওই সময় কিছু আরবি দোকান আছিল অল্প, তো আমরা ওই পাশে আছিল দোকানগুলো, বেশিরভাগ বাঙালিরা। তো আমি চিন্তা করলাম, ব্যবসা যখন ভালো হয় না, তো ওই ডুবার টাকা বলতো আমি একটু পাক টাক শিখছি ওখানে, মোটামুটি খাট ভালো পাকের। মানে আগে কি মানে রান্নাটা শিখছেন করতে আপনি? আমি ডুবাই আসলাম 6 বছর। 6 বছর ওই জায়গাতে নিজে রান্না? হ্যাঁ, ওই যে ম্যাচ খাওয়া লাগাতে ডুবাইতে ওই পাক করতে করতে এক সময় এখান থেকে মোটামুটি শিখা। তো এখানেই চিন্তা করলাম, যদি আমি বাসায় একটা কিছু করি, দোকানে নিয়ে গেলে হয়তো এরা একটা হালাল খানা পাবে। তো একদিনকে আমি তাদের সাথে কথা বললাম যে, ভাই আমি যদি পার্সেল সার্ভিস দিই আমরা খাইবেন না। তো এরা খুব খুশি হয়েছে। ভাই প্রথমে আপনি পার্সেল সার্ভিস দিয়ে শুরু করছেন? ওইখান থেকে শুরু। এরা খুব খুশি হয়েছে এটা নিয়ে, ভাই দিলে তো আমাদের জন্য অনেক ভালো হয়। ওইখান থেকে মূলত শুরু। পার্সেল দিতাম যেতে যেতে মনে হয় 2016-17 দিকে এগুলা। এরপরতে পার্সেল বাড়তে বাড়তে একসময় আমার 100-150 পার্সেল যাইত। ওই বাসা নিতাম, বাসার মধ্যে পাক করতাম, আমি পাকশাক করে পার্সেলগুলো দিয়ে আসতাম। পার্সেল দিতাম। এইভাবেই গত বছর, আগের বছর আমি বাড়িতে আসা, এর ভিতরে আবার 2-3টা হোটেল হয়েছিল বাঙালি। হচ্ছে? হ্যাঁ, এর ভিতরেই বিভিন্ন কারণে এগুলো মনে করেন
বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে, হয়তো কর্মচারী ভালো করে না অথবা কর্মচারী চলে যায়, এই বিভিন্ন কারণে মানে 2-3টা সব বন্ধ হয়ে আস্তে আস্তে। তো এই মাঝখানে প্রায় 3-4 বছর কেউ বাদ দেয় নাই, কোনো বাঙালি রেস্টুরেন্ট ছিল না। পরে আমি চিন্তা করলাম গতবার আগের পার্কটা আসে, আমি চিন্তা করলাম আগের যেটা পার্সেল ওটা বন্ধ করে আমি একটু ছোটোখাটো দোকান নিয়ে বসে যাই, একটা দোকান নেবেন। হ্যাঁ, ওই চিন্তার থেকে এটা আর বাইরে পড়তো, উনি বলতেন আমি ছাড় দেবো, আমি পারতেছি। ওনার থেকে আমি নিছি, নেওয়ার পর থেকে মনে করেন এটা ওই আরবির থেকে নিছি আমি, নেওয়ার পর থেকে আজকে প্রায় 1.5 বছর হয়েছে। কত বছর? 1.5 বছর হয়েছে এখন। এই রেস্টুরেন্টের বয়স 1.5 বছর? হ্যাঁ, 1.5 বছর চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালোই তো দেখলাম, বিজি, প্রচুর লোকজন, প্রচুর কাস্টমার আছে আলহামদুলিল্লাহ, লোকজন আছে। আর বিশেষ করে আমার তো আসে প্রায় লোক, আসলে একটা হোটেল হিসেবে এখানে আসে সবাই। আর কতজন কর্মচারী কাজ করে আপনার কাছে? আছে ওরা 4 জন আছে, আর একটা মহিলা আছে ব্রাজিলিয়ান, টোটাল 5 জন কাজ করে। আমি নিজে কাজ করি, এখানে কাজ করা ছাড়া কোনো উপায় নেই। না না না, কাজ মূলত আমার নিজের উপর বিশ্বাস, আমি নিজে কাজ জানি হিসেবে আমি নামছি, নাহলে পারতাম না এখানে চালাইতে। আর সমস্যা কর্মচারী বা চলে যায় দাম এই জন্য সবাই কি কি আইটেম আছে আপনার? কি কি আইটেম করেন আপনারা? মোটামুটি বাঙালি সব আইটেম পাওয়া যায়। এরপরে এখানে ব্রাজিলের কিছু আইটেম আমরা করার চেষ্টা করি, তবে বাঙালি সব আইটেম পাওয়া যায় মোটামুটি। এমনি মাছ মাংস ধরি, ছাগলের মাংস, তারপর বিভিন্ন ভর্তার আইটেম, তারপর যেগুলো ধরেন ওই যে সকাল বিকালে নাস্তা, রুটি পরোটা, আর বিকালে সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, এগুলো সব নাস্তায় পাওয়া যায়। সব নাস্তা পাওয়া যায়। সকাল কয়টায় ওপেন করেন? সকাল আমরা এই 6টার থেকে ওপেন করি আর রাত 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। আর এর ভিতরে কি যার কর্মচারীরা এরা কি এইখানেই থাকে? আপনি কি থাকে খাওয়ার ব্যবস্থা করেন? এখানে কিছু 2 জন আছে টাকা খাওয়া সব এখানে আমার সাথে থাকে, আর 2 জন আছে নিজেরা পাশানে থাকে, খাওয়া দাওয়া এখানে। আর রান্নার সিস্টেম কি আপনি কি সকাল একবার রান্না করেন না কিভাবে কি করেন? রান্না মানে ডেলি করে কিভাবে? এখানে সকালে তো শুরু করতাম আমরা, সকালে প্রথমে নাস্তার আইটেম বানাই, নাস্তা শেষের দিকে আসলে আমরা মনে করেন দুপুরে খানাটা রেডি করি, লাঞ্চের শুরু। হ্যাঁ, তো দুপুর খানাটা রেডি করার সময় আমরা তরকারিটা একটু বাড়াই বানাই একই সাথে, যাতে রাতে খাবার দিই। তো অনেক সময় ছট পড়ে যায়, ছট পড়লে আবার আমরা বিকেলে আবার রান্না করা লাগে। যাক, অসুবিধা নাই। শুনলাম না কি জিনিসটা হচ্ছে কি, শোনেন, বিদেশের বুকে এরকম একটা বাঙালি রেস্টুরেন্ট শেষ করে দিতেছে। রেস্টুরেন্ট পাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার, কারণ আমিও যেখানে আমিও আসছি ঘুরতে, আমি এসে জানতাম না যে এই জায়গায় বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায়। যাই হোক, সেই হিসাবে খুব ভালো লাগলো আপনার এই জায়গায়। আর আছে, আমি চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো যে যদি কেউ সাফলতে আসেন অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন। ভাইয়ের দোকানে আসেন, আসলে মনে করেন গুগল সার্চ দিলে অবশ্যই আমরা পাওয়া যায়। আমি পাইছি, আমিও গুগলে সার্চ দিয়ে পরে পাইছি। কেউ সার্চ দিলে আসেন, আমরা যতটুকু পারি আমাদের সেবা করবো ইনশাল্লাহ। আর আমরা কমিউনিটি বাঙালি যারা আছে মোটামুটি সবাই আসে, অনেকে বসে আড্ডা মারে, আমরা সবাই খুব ভালো আছে। যাক, ভালো ভাই, অনেক খুশি হলাম ভাই আপনার সাথে দেখা করে, সাক্ষাৎ করে কথা হলো। আপনার জন্য দোয়া এবং সফলতা কামনা করি। আর আপনি কমিউনিটির, আসলে রেস্টুরেন্টে তো খাবারের সাথে সাথে আপনি ব্যবসার সাথে সাথে কিন্তু আপনি সমাজে আমাদের কমিউনিটির একটা সার্ভিস দিতেছেন। মানুষ বিদেশের বাড়িতে বাঙালি খাবার পাওয়াটা সবচেয়ে বড় কথা, হালাল খাবারটা কষ্ট পাইছে হালাল খাবার সেটি আর কি। তো যাই হোক, আপনার বিজি রেস্টুরেন্ট, আপনারা সময় নেব না, আজ এই পর্যন্তই। ভালো।